গাড়ি থেকে নামলেন আহমাদ হাত্তা। আহমাদ মুসাও নামল। প্রশস্ত গাড়ি বারান্দা, রেস্ট হাউসটি 4 তলা, খুব সুন্দর দেখতে। মিস্টার হাত্তা, এখানকার টেলিফোন নম্বরটি দিন, বলল আহমাদ মুসা আহমাদ হাত্তাকে লক্ষ্য করে। উপরে চলুন আহমাদ মুসা, একটু দেখবেন, বলল আহমাদ হাত্তা। না মিস্টার হাত্তা, পোশাক আশাকের এই অবস্থা নিয়ে নয়, আহমাদ মুসা বলল। রক্তাক্ত ওয়াং আলীকে কোলে নেয়া আহমাদ মুসার দুহাত ও সামনের দিকটা রক্তে ভিজে গিয়েছিল। জামা পাল্টালেও নতুন সাদা শার্টটা নষ্ট হয়ে গেছে রক্তের দাগ লেগে। ঠিক, তাহলে আজ নয়, বলে আহমাদ হাত্তা কিছু দূরে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকারের দিকে এগিয়ে গেল। তাকে কিছু বলতে সে পকেট থেকে একটা কার্ড বের করে মিস্টার হাত্তার হাতে দিল। আহমাদ হাত্তা কার্ডটি নিয়ে আহমাদ মুসাকে দিল। আহমাদ মুসা কার্ডে একবার চোখ বুলিয়ে দেখল তাতে রেস্ট হাউসের ঠিকানা ও টেলিফোন নম্বর 2 রয়েছে। তাহলে চলি মিস্টার হাত্তা, বলে আহমাদ মুসা হাত্তার সাথে হ্যান্ডশেক করে এগোলো ওয়াং আলীর দিকে। ওয়াং আলীকে তখন স্ট্রেচারে তোলা হয়েছে। পূর্ণ সজ্ঞানে এখন ওয়াং আলী। আহমাদ মুসা তার মাথায় হাত বুলিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে ইয়াং ম্যান, আল্লাহ তোমাকে সত্বর সুস্থ করুন। ওয়াং আলী প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো অপরিচিত ও অসাধারণ আকর্ষণীয় যুবক আহমাদ মুসার দিকে। বিস্ময় ফুটে উঠল তার চোখে রক্তের দাগ লাগা আহমাদ মুসার জামা কাপড় দেখে। পাশে এসে দাঁড়িয়েছিল আহমাদ হাত্তা নাসুমন। সে ওয়াং আলীকে বলল, আহমাদ মুসার দিকে ইঙ্গিত করে, ইনি আমাদের উদ্ধার করেছেন ওয়াং। সংজ্ঞাহীন অবস্থায় তোমাকে কোলে করে বের করে এনেছেন ইনি। আরও অনেক চমকপ্রদ কাহিনী আছে, শুনবে তুমি। আহমাদ মুসা সোজা হয়ে দাঁড়িয়েছে। পাশের বার্নার্ডোকে উদ্দেশ্য করে বলল, সাবধান থেকো বার্নার্ডো। জি স্যার, দোয়া করুন, বলল বার্নার্ডো। রাতেই তোমার সাথে একবার আমি কথা বলবো। তোমাকে সকালে সম্ভবত সহকারী পুলিশ কমিশনারের কাছে যেতে হবে। ঠিক আছে স্যার, আমি সব সময়ের জন্য প্রস্তুত, বলল বার্নার্ডো। হাসল আহমাদ মুসা, বলল, আর স্যার নয় বার্নার্ডো, মুসলমানরা সবাই ভাই ভাই। আসি, বলে সবাইকে সালাম দিয়ে আহমাদ মুসা এগিয়ে গাড়িতে উঠল। স্টার্ট নিয়ে গাড়ি উঠে এলো অ্যাভিনিউতে। ছুটল গাড়ি পূর্ব পারামারিব টেরেক স্টেটের দিকে। ওভারনোদের টেরেক স্টেটের এলাকায় পৌঁছে আহমাদ মুসা টেরেক স্টেটের নাম মনে পড়ায় আহমাদ মুসার মনে প্রশ্ন জাগল, টেরেক কোন ভাষার শব্দ? ডেনিস, পর্তুগিজ, স্প্যানিশ কিংবা ইংরেজি ভাষায় এ ধরনের শব্দ নেই। সুরিনামের কোনো ভাষারও শব্দটা নেই। আফ্রিকান কোনো ভাষা থেকেও এ শব্দ আসেনি। ওভান্ডোরা ছাড়াও অনেককে জিজ্ঞেস করে আহমাদ মুসা এ শব্দের কোনো হদিশ পায়নি। কারো নামানুসারে হয়তো এ নামকরণ করা হয়েছে, কিন্তু এমন নাম তো কারো হবার কথা নয়। আহমাদ মুসার গাড়ি এখন চলছে টেরেক স্টেটের বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে। বিশাল টেরেক স্টেটটি চারদিক থেকে বাউন্ডারির প্রাচীর দিয়ে ঘেরা। টেরেক স্টেটের পশ্চিম পাশে সরকারি অফিস এলাকা, বিশেষ করে কোর্ট ভবনগুলো এখানে অবস্থিত। উত্তর পাশে সমুদ্র উপকূলের সমান্তরালে বিশাল এলাকা জুড়ে সেনা ছাউনি এবং সেনাবাহিনীর সদর দপ্তর। দক্ষিণের বাউন্ডারি ওয়ালের সমান্তরালে ওশেয়ান হাইওয়ে। হাইওয়েটি সামনে বিচ পর্যন্ত এগিয়ে গিয়ে উত্তর দিকে মোড় নিয়ে বিচের পশ্চিম প্রান্ত ধরে এগিয়ে গেছে উত্তর সুরিনামের দিকে। টেরেক স্টেটের পূর্ব বাউন্ডারি ওয়ালের ধার ঘেঁষে এ রাস্তা উত্তরে এগিয়েছে। আর টেরেক স্টেটের দক্ষিণ বাউন্ডারি প্রাচীরের পরেই যে ওশেয়ান হাইওয়ে, তার সমান্তরালে সুরিনাম নদী বয়ে গেছে সাগরের দিকে। সব দিক থেকেই টেরেক স্টেটের অবস্থান অত্যন্ত লোভনীয়। খুব ভালো লাগে টেরেক স্টেট আহমাদ মুসার। আহমাদ মুসার যখন ভালো লেগেছে তখন সবারই ভালো লাগার কথা। তার উপর এর সাথে যোগ হয়েছে টেরেক স্টেটের মাটির তলায় জাহাজ বোঝাই স্বর্ণ মজুদ থাকার কথা। সব মিলিয়েই আজ মহা বিপদ চেপেছে টেরেক স্টেটের মাথায়। টেরেক স্টেটের একটাই মাত্র গেট, সেটা দক্ষিণ প্রাচীরে ওশেয়ান হাইওয়ের মুখোমুখি। টেরেক স্টেটের দক্ষিণ বাউন্ডারি প্রাচীরের সমান্তরালে ওশেয়ান হাইওয়ে ধরে চলছে আহমাদ মুসার গাড়ি। টেরেক স্টেটের গেট আর বেশি দূরে নয়। গেটের দুপাশের দুটি আলো দেখতে পাচ্ছে আহমাদ মুসা। হঠাৎ একটা তীক্ষ্ণ ও কর্কশ শব্দ কানে এলো আহমাদ মুসার। শব্দটা সামনে থেকে আসছে। সামনে তাকে উৎকর্ণ হলো আহমাদ মুসা। হ্যাঁ, শব্দটা টেরেক স্টেটের গেট থেকে আসছে। কেউ ভারী রড দিয়ে যেন গেটে আঘাত করছে।
বুকটা ছ্যাদ করে উঠল আহমাদ মুসার। কেউ কি বাইরে থেকে গেট খোলার চেষ্টা করছে? গাড়ির গতি স্লো করে দিয়েছিল আহমাদ মুসা। এখন একেবারে থামিয়ে দিল গাড়ি। আহমাদ মুসা গাড়ির জানালা দিয়ে উকি মারল। গেটের আলোয় সে দেখতে পেল গেটের সামনে দুটি মিনি মাইক্রো দাঁড়িয়ে আছে। দুজন লোক তাদের হাতের রড দিয়ে গেটে আঘাত করছে আর ডাকছে কাউকে, নিশ্চয় গেটম্যানকে। দুটি গাড়ি অপরিচিত মানে ওভান্ডদের নয়, আর গাড়ি দুটি ওভান্ডদের হতে পারে না এই কারণে যে ওভান্ডরা গেটে ধাক্কাবার কথা নয়। নির্দিষ্ট সংকেত আছে যে সংকেত অনুসারে হর্ন বাজালে কিংবা টোকা দিলে দরজা খুলে যায়। সুতরাং গাড়ি দুটি বাইরের। ঘড়ির দিকে তাকালো আহমাদ মুসা। রাত 11টা বাজে। এ সময় খবর না দিয়ে বাইরের কেউ ট্রেক স্ট্রিটে আসার কথা নয়। তাহলে কি ওই শত্রুদের কেউ? আহমাদ মুসা গাড়ির আলো আগে নিভিয়ে দিয়েছে। গাড়িটাকে প্রাচীরের পাশে অন্ধকার এলাকায় সরিয়ে নিল আহমাদ মুসা। আহমাদ মুসা হোলস্টারে হাত দিয়ে তার M10 একবার স্পর্শ করল, তারপর গাড়ি থেকে নেমে এলো। গাড়ি থেকে নেমে প্রাচীরের গোড়া ধরে ছায়া অন্ধকারের মধ্য দিয়ে বিড়ালের মতো নিঃশব্দে এগোতে লাগলো। দেয়ালের গোড়া দিয়ে মাঝে মাঝে ছোটখাটো গাছগাছড়া থাকায় এগোতে তার সুবিধা হলো। গেটের একদম পাশে একটা ছোট্ট গাছের আড়ালে গুড়ি মেরে বসল আহমাদ মুসা। গেটের সবটা দেখা যায় সেখান থেকে। সে দেখল যে দুজন রড দিয়ে দরজায় আঘাত করে গেটম্যানদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল। তারা গেট থেকে সরে গাড়ি দুটির কাছে এসে বলল, এভাবে দরজা খোলা যাবে না। এরপরে গাড়ি থেকে একজনের ভারী কণ্ঠ ধ্বনিত হলো, তোমরা সবাই নেমে পড়ো, গেট টপকাতে হবে। কণ্ঠটি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দু গাড়ি থেকে 10 জন লোক নেমে এলো। তাদের সবার হাতে স্টেন গান। সামনের গাড়ির সামনের সিট থেকে সর্বশেষ নামল গেরুয়া ইউনিফর্ম পরা, কপালে তিলক আঁকা, প্রায় 6 ফুট দীর্ঘ একজন মধ্যবয়সী মানুষ। নেমে এসে বলল, সবাই গেট ডিঙানোর দরকার নেই। 4 জন গেটের উপরে উঠবে, 2 জন পাহারা দেবে আর 2 জন নিচে নেমে গেট খুলে দেবে। আহমাদ মুসা চিন্তা করল, ওদেরকে গেট খুলে ভেতরে ঢোকার সুযোগ দেয়া ঠিক হবে না। এদের মোটিভ এখন আহমাদ মুসার কাছে পরিষ্কার। এরা তিলক লাজপত পালের মায়ের সূর্য সন্তান দলের লোক নিশ্চয়ই। এসেছে ওভান্ডর বাড়িতে হত্যা অভিযানে। আহমাদ মুসা তার M10কে ওদের দিকে তাক করল, তারপর তর্জনী নিয়ে গেল M10-এর ট্রিগারে। উঠে দাঁড়ালো আহমাদ মুসা। বলে উঠল উচ্চ কণ্ঠে, আপনাদের মতলব সিদ্ধ হবে না, সবাই অস্ত্র ফেলে দিন। ছুরির তীক্ষ্ণ ফলার মতো ধারালো আহমাদ মুসার কণ্ঠস্বর। ওরা সবাই চমকে ফিরে তাকিয়েছিল আহমাদ মুসার দিকে, কিন্তু গেরুয়া ইউনিফর্মধারীর চোখ আহমাদ মুসার দিকে ফেরার সাথে সাথে তার ভয়ঙ্কর উজি গানটাও ফিরেছিল আহমাদ মুসার দিকে। আহমাদ মুসার অতি সতর্ক দৃষ্টিতে ধরা পড়েছিল কি ঘটতে যাচ্ছে। চোখের পলক পরিমাণ সময়ও নষ্ট হয়নি তার। তার তর্জনী চেপে বসেছিল M10-এর ট্রিগারে। গুলির প্রথম ঝাঁকটা ছুটে গেল গেরুয়া ইউনিফর্মধারীকে লক্ষ্য করে। তারপর চোখের পলকে M10-এর ব্যারেল ঘুরে এলো দুটি মাইক্রোর পাশে দাঁড়ানো লোকদের উপর। ওদের কল্পনার বাইরে আকস্মিকভাবে ঘটে গেল ঘটনা। আক্রমণ ও আত্মরক্ষার কোনো সুযোগই তারা পেল না। গেরুয়া ইউনিফর্মধারী দারুণ ক্ষিপ্রতার সাথে আক্রমণে আসার চেষ্টা করেছিল, কিন্তু সময়ে কুলায়নি। আহমাদ মুসার প্রস্তুত M10 তার আগে আক্রমণে অবতীর্ণ হয়েছে। এরই ফল হিসেবে 2 গাড়ির পাশে 9টি লাশ পড়ে গেল। এদের উপর দিয়ে M10 ঘুরিয়ে নেবার পর আহমাদ মুসা M10-এর ট্রিগার থেকে তর্জনী সরিয়ে নিয়েছিল। তার M10-এর নল নিচের দিকে একটু নুয়েও পড়েছিল। এ সময় হঠাৎ আহমাদ মুসার খেয়াল হলো ওদের 4 জন তো গেটে উঠেছিল। বিদ্যুৎ বেগে আহমাদ মুসার চোখ ঘুরে গেল গেটে। দেখল গেটের একজন স্টেন গানের ব্যারেল উঠে আসছে তাকে লক্ষ্য করে। দেখার পর এক মুহূর্ত নষ্ট করেনি। পা দুটোকে ঠিক রেখে দেহটাকে ঠেলে দিল প্রাচীরের গোড়ায়। আহমাদ মুসাকে তাক করা লোকটিও গুলি করতে দেরি করে ফেলেছিল। এক হাতে গেট ধরে অন্য হাতে স্টেন গান আগলাতে একটু করে সময় নিয়ে ফেলেছিল। তার গুলির ঝাঁক যখন ছুটে এলো আহমাদ মুসার লক্ষ্যে, তখন আহমাদ মুসার দেহটি প্রাচীরের গোড়ায়। গেটের পাল্লায় দাঁড়িয়ে ছোড়া গুলি দেয়ালের এই গোড়ায় আসা সম্ভব নয় মাঝখানে প্রাচীরের কোণা আড়াল সৃষ্টি করার কারণে। কিন্তু ওদের স্টেন গানের গুলি সমানে ছুটছে আহমাদ মুসা যেখানে দাঁড়িয়েছিল সেই স্থান লক্ষ্যে। আহমাদ মুসা দেয়ালের গোড়া ধরে ক্রলিং করে
দ্রুত এগোতে লাগলো গেটের দিকে। লক্ষ্য করল ওদের স্টেন গানের গুলির উচ্চতা কমে আসছে। এর অর্থ ওরা গুলি ছুটতে ছুটতে ধীরে ধীরে গেট থেকে নেমে আসছে। বুঝল আহমাদ মুসা। আহমাদ মুসা তার ক্রলিং দ্রুত করল। গেটের দিক থেকে একগুচ্ছ শব্দ ভেসে এলো। ওরা গেটের পাল্লা থেকে নিচে মাটিতে লাফিয়ে পড়েছে। বুঝল আহমাদ মুসা। আহমাদ মুসা থেমে গেল। তার M10 তাক করল প্রাচীরের সমান্তরালে। তাকে খোঁজার জন্যে ওদেরকে অবশ্যই গেট ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে না এলে তাকে টার্গেটও করতে পারবে না। ওদের চেয়ে আহমাদ মুসা সুবিধাজনক অবস্থানে আছে। খুশি হলো আহমাদ মুসা। ওদের গুলি বন্ধ হয়ে গেছে। বুঝল আহমাদ মুসা এটা ঝড়ের পূর্বক্ষণ। আহমাদ মুসার তর্জনী M10 ট্রিগারে। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সে। হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। ওরা 4 জন গুলি করতে করতে ঝড়ের বেগে বেরিয়ে এলো। আহমাদ মুসার তর্জনী পলক পরিমাণ সময়ও বিলম্ব করেনি। ওদের দেহ প্রাচীরের সমান্তরাল রেখে অতিক্রম করে দৃশ্যমান হবার সাথে সাথে তর্জনী চেপে বসেছে M10 ট্রিগারে। গুলির অব্যাহত ঝাঁক ছুটে গেল গেটের সামনের প্রাচীরের সমান্তরাল এলাকা জুড়ে। ওরা গুলি করতে করতে বেরোলো বটে, কিন্তু M10 গুলি বৃষ্টির দেয়াল তারা অতিক্রম করতে পারল না। ঝাঁক ধরে আসা বুলেটের আঘাত নিয়ে ওদের দেহে ছিটকে পড়ল এদিক সেদিক। এ সময় পূর্ব দিক থেকে পুলিশের একাধিক হুইসেলের আওয়াজ ভেসে এলো। আহমাদ মুসা বুঝল গুলির আওয়াজ পেয়ে টহল পুলিশ এদিকে এগিয়ে আসছে। সে সিদ্ধান্ত নিল এই মুহূর্তেই তাকে এখান থেকে সরে যেতে হবে। পুলিশের হাঙ্গামা ঢুকলে তারপর ফিরে আসা যাবে। মাথা নিচু করে গুড়ি মেরে আহমাদ মুসা দৌড় দিল প্রাচীরের গোড়া ধরে পশ্চিম দিকে। কিছু দূরে প্রাচীরের পাশে আহমাদ মুসার গাড়ি দাঁড়িয়ে আছে। আহমাদ মুসা গিয়ে গাড়িতে উঠল। গাড়ির আলো নিভিয়ে রেখেই দ্রুত গাড়ি সে ঘুরিয়ে নিল। ছুটল আহমাদ মুসার গাড়ি ওশেয়ান হাইওয়ে ধরে পশ্চিম দিকে। একবার পেছনে তাকে আহমাদ মুসা দেখল পুলিশ গেটের কাছাকাছি পৌঁছেছে। আহমাদ মুসা ভাবল পুলিশের চোখ গেটের দিকে কেন্দ্রীভূত থাকায় তার আলো নেভানো গাড়ি তাদের নজরে নাও পড়তে পারে। কোর্ট কমপ্লেক্সের পশ্চিমে এবং সুরিনাম বিশ্ববিদ্যালয়ের পূর্বে মাঝখানের জায়গাটিতে একটা পার্ক আছে, নাম ইস্ট পার্ক। পার্কের বাউন্ডারি ও রাস্তা বরাবর মাঝখানে অনেক জায়গা। এই জায়গায় সারিবদ্ধ ঝাউ ও অন্যান্য গাছ। আহমাদ মুসা এই সব গাছের আড়াল নিয়ে তার গাড়ি দাঁড় করালো। ঘড়ি দেখল আহমাদ মুসা রাত 11:30 বাজে। আহমাদ মুসা নিশ্চিত তাকে দীর্ঘ সময় এখানে কাটাতে হবে। ওখানকার পুলিশ হাঙ্গামা কতক্ষণে চুকবে তারপরই সে যেতে পারবে। পুলিশ নিশ্চয় ওভান্ডোদের ডাকবে, কারণ তাদেরই গেটে ঘটেছে ঘটনা। পুলিশ কি ওভান্ডোদের জড়াতে পারে ঘটনার সাথে? তা পারবে না। লাশগুলোর অবস্থান এবং আহত হওয়ার প্রকৃতি থেকেই প্রমাণ হবে গুলি পশ্চিম দিক থেকে হয়েছে। নিশ্চয়ই তাদের অনুসন্ধানে গুলির খোসাও বেরিয়ে পড়বে। এসব 7-5 চিন্তা নিয়ে অনেকক্ষণ বসে কাটালো আহমাদ মুসা, কিন্তু ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে তার। বসে থাকতে পারছে না। ড্রাইভিং সিটে মাথা রেখে পা ছড়িয়ে দিল পাশের সিটের উপর। কোনো রকমে শোয়ার একটা ব্যবস্থা হলো। খারাপ লাগছে না আহমাদ মুসার। শোবার এটুকু সুযোগকে এখন তার কাছে অমৃত বলে মনে হচ্ছে। হাসি পেল আহমাদ মুসার। সময় ও সুযোগের পরিবর্তনে মানুষের চাওয়া পাওয়ার প্রকৃতি কত যে রূপ পাল্টায়। কাছেই কোথেকে পেঁচার ডাক এলো আহমাদ মুসার কানে। নিশ্চয় পাশেই পার্কের কোনো গাছে বসে পেঁচাটা ডাকছে। ডেকেই চলল পেঁচাটা। রাতের নিস্তব্ধ প্রহরে এই ডাক অপরিচিত এক পরিবেশের সৃষ্টি করল। হঠাৎ মনে পড়ল ডোনা জোসেফাইনের কথা। আহমাদ মুসার ঠোঁটে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। এই পেঁচার ডাককে ডোনা অপছন্দ করে, ভয় করে। মনে পড়ল সৌদি আরবের আসির অঞ্চলের এক মরুদ্যানে রাত কাটাবার কথা। সেটা ছিল মরুভূমির ভীতিকর এক নিস্তব্ধ রাত। মৃতপুরীর মতো নীরবতা চারদিকে। এই সময় নীরবতার বুকে বোমা বিস্ফোরণের মতো ডেকে উঠেছিল পেঁচার কণ্ঠ। ডোনা বিছানার ও প্রান্ত থেকে ছুটে এসে জড়িয়ে ধরেছিল আহমাদ মুসাকে। পেঁচা চলে না যাওয়া পর্যন্ত ডোনা তাকে ছাড়েনি। আহমাদ মুসা হাসলে ডোনা বলেছিল, রাতের নিস্তব্ধ প্রহরে পেঁচার ডাকের মধ্যে একটা হাহাকার আছে, আমি ওটা সহ্য করতে পারি না। আহমাদ মুসা ডোনাকে জড়িয়ে ধরে লুকিয়ে ফেলেছিল বুকের মধ্যে। অতীতের এই স্মৃতিচারণ করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল আহমাদ মুসার।
মনটা তার ছুটে গেল ডোনা জোসেফাইনের কাছে। ডোনা এখন কি করছে? সৌদি আরবে এখন রাত 8:30। ডোনা রাতের ডিনার সেরে এখন নিশ্চয়ই বাগান সংলগ্ন বারান্দায় পায়চারি করছে, অথবা ইজি চেয়ারে আধশো অবস্থায় কোনো বই পড়ছে। কিছুক্ষণের মধ্যে শুতে যাবে ডোনা। শেষের চিঠিটাই ডোনা লিখেছে। শোবার সময় সে পশ্চিমের জানালাটা খুলে দেয়। বালিশে মাথা রেখে জানালা দিয়ে পশ্চিম দিগন্তের দিকে তার দু চোখ মেলে ধরে। তার চোখের সামনে এসে দাঁড়াই ছবির মতো সাজানো আমেরিকা দেশটি। আহমাদ মুসা জীবন্ত রূপ ধরে হাজির হন তার চোখে। সেদিকে অপলক তাকিয়ে হাজারো কল্পনার জাল বুনতে বুনতেই সে ঘুমিয়ে পড়ে। আহমাদ মুসারও দু চোখে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হাজির হল মদিনা শরীফের তার সুন্দর বাড়িটিতে। দেখতে পাচ্ছে সে ইজি চেয়ারে আধশোয়া ডোনা জোসেফাইনকে। আরও অপরূপ হয়েছে ডোনা জোসেফাইন। তার পলকহীন চোখ তাকে দেখছে তো দেখছেই, মন বুনছে নানা সুখ স্বপ্নের জাল। একসময় ধীরে ধীরে বুঝে গেল আহমাদ মুসার চোখ। ঘুমের রাজ্যে হারিয়ে গেল সে। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে উঠে বসল আহমাদ মুসা। দেখল চারদিকটা একদম ফর্সা হয়ে গেছে। পাখির কলকাকলিতে ভরে গেছে পাশের পার্ক। একটু মন খারাপ হয়ে গেল আহমাদ মুসার। শেষ পর্যন্ত রাতটা এখানেই কেটে গেল। কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। ওদিকে ওভান্ডদের কি অবস্থা কে জানে। আহমাদ মুসা তাড়াতাড়ি নিচে নেমে তায়াম্মুম করে নামাজ পড়ল। তারপর গাড়িতে উঠে গাড়ি চালিয়ে চলে এলো রাস্তায়। ছুটে চলল গাড়ি ওভান্ডদের বাড়ির দিকে। কিছু দূর থাকতে ওভান্ডদের গেটের দিকে লক্ষ্য করল আহমাদ মুসা। না, গেটে কেউ নেই, গেট পরিষ্কার। আহমাদ মুসা আশঙ্কা করেছিল গেটে পুলিশ পাহারা বসাতে পারে। পুলিশ কর্তৃপক্ষ যদি গেটের ঘটনার জন্য ওভান্ডদের সন্দেহ করে তাহলে গেটে পুলিশ পাহারা বসতে পারে। আবার পুলিশ যদি ওভান্ডদের নিরাপত্তার আশঙ্কা করে তাহলেও পুলিশ পাহারা বসাতে পারে। মনে হয় পুলিশ ওভান্ডদের সন্দেহ করেনি, আবার ওদের নিরাপত্তার আশঙ্কাও করেনি। তাহলে কি পুলিশ গেটের ঘটনাকে রাস্তার কোনো ঘটনা বলে মনে করছে, যা ঘটনাক্রমে ওভান্ডদের গেটে সংঘটিত হয়েছে? ওভান্ডদের স্টেটের গেটে গিয়ে দাঁড়ালো আহমাদ মুসার গাড়ি। নির্দিষ্ট নিয়মে দুবার হর্ন বাজতেই খুলে গেল দরজা। গেট খুলে দরজায় এসে দাঁড়িয়েছে দুজন। আহমাদ মুসাকে দেখে ওরা ভীষণ খুশি হয়ে উঠল। আহমাদ মুসা গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে ওদের কুশল জিজ্ঞেস করতেই ওদের একজন চোখে মুখে আতঙ্কের ভাব সৃষ্টি করে গড়গড় করে বলে চলল রাতে গেটে কি মহা ঘটনা ঘটেছিল সেই কাহিনী। সব শেষে বলল, স্যার, বাড়ির কেউ আজ ঘুমায়নি, সবাই জেগে বসে আছে আপনার জন্যে, চিন্তিত সবাই। গেটম্যানদের ধন্যবাদ দিয়ে আহমাদ মুসা চলল ওভান্ডদের বাড়ির দিকে। গাড়ি বাড়ির কাছাকাছি পৌঁছতে আহমাদ মুসা দেখল বাড়ির সবাই বেরিয়ে এসেছে। ওভান্ডর দাদি পর্যন্ত তাদের মধ্যে রয়েছে। সবার চেহারার মধ্যে একটা বিধ্বস্ত ভাব, বিপর্যস্ত ভাব। সত্যিই তাহলে ওরা ঘুমায়নি? আহমাদ মুসা ভাবল গেটের ঘটনা নিয়ে অবশ্যই সারা রাত ওদের উদ্বেগে কেটেছে। আহমাদ মুসাকে দেখে ওদের বিপর্যস্ত অবস্থার মধ্যে একটু জীবনের আনন্দ ফুটে উঠেছে। আহমাদ মুসা ওদের সামনে গাড়ি দাঁড় করাতে যাচ্ছিল। ওভান্ডর মা দুধাপ এগিয়ে এসে হাত নেড়ে আহমাদ মুসাকে গাড়ি দাঁড় করাতে নিষেধ করল। বলল, বাছা, তুমি যাও। রাস্তার উপর দাঁড়ানো ওরা সবাই দুধারে সরে গিয়ে গাড়ির পথ রোধ করে দিল। আহমাদ মুসা ধীরে ধীরে গাড়ি চালালো। গাড়ির দুধার দিয়ে ওরা হাঁটছে। আহমাদ মুসার ড্রাইভিং জানালার পাশ দিয়ে হাঁটছে ওভান্ডো, লিসা এবং ফাতিমা। আহমাদ মুসাকে লক্ষ্য করে লিসা বলল, জানেন, আমরা সারা রাত কেউ ঘুমাতে পারিনি। আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? হারিয়ে গিয়েছিলাম মানে? বলল আহমাদ মুসা। বাহ, আপনি ফাতিমার আব্বার ওখান থেকে বেরিয়েছেন 10:30টায়, তারপর সারা রাত খোঁজ নেই, বলল লিসা অভিমান ক্ষুব্ধ ক্ষোভের সাথে। এ খবর জানলে কি করে? আহমাদ মুসা বলল, রাত 12টার দিকে ফাতিমার আব্বা টেলিফোন করেছিলেন। তারপর সারা রাত ধরে উনি টেলিফোন করেছেন। অন্তত 20 বার তিনি টেলিফোন করেছেন। ওনার এবং আমাদের সবারই শ্বাসরুদ্ধ করা অবস্থা। আবেগ অভিমানে কাঁপছিল লিসার গলা। গাড়ি তখন পৌঁছে গেছে গাড়ি বারান্দায়। আহমাদ মুসা গাড়ি থেকে নামল। নেমে লিসার কথার জবাব দিল। বলল, এমনটা ঘটা স্বাভাবিক, সত্যি আমি দুঃখিত। ততক্ষণে আহমাদ মুসার শরীরের ওপর নজর পড়ে গেছে সবার। সবাই ছুটে এলো। গায়ে এত রক্ত, তোমার কি হয়েছে বাছা? আপনি ঠিক আছেন তো? প্রায় সবাই একসাথে নানা প্রশ্ন করল আহমাদ মুসাকে। ওভান্ডো এসে জড়িয়ে ধরল আহমাদ মুসাকে, বলল, চলুন ভেতরে চলুন।
তোমরা বাচ্চাকে না দেখে শুনেই তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছ, বলল ওভান্ডোর মা লিসাকে লক্ষ্য করে। আহমাদ মুসা বুঝাতে চেষ্টা করল যে তার কিছু হয়নি, ভালো আছে সে, কিন্তু তাকে কথা বলতেই দিল না কেউ। তাকে ধরে নিয়ে চলল বাড়ির ভেতর, একেবারে তাকে নিয়ে গেল তার শোবার ঘরে, তাকে শুইয়ে দেবে এই অবস্থা দাঁড়ালো। আহমাদ মুসা ওভান্ডোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোফায় গিয়ে বসল। সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছে, সবাই দেখতে চায় তার আঘাত কোথায়। ডাক্তার ডাকা, অ্যাম্বুলেন্স ডাকা ইত্যাদি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আহমাদ মুসা সোফায় বসে দুহাত তুলে সবাইকে বসতে বলে বলল, আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই, আমি আহত হইনি, আমি ভালো আছি। আমার গায়ে যে রক্ত দেখছেন তা অং আলীর রক্ত, তাকে আহত অবস্থায় কোলে নিতে হয়েছিল। কথাটা শেষ করে তাকালো ফাতিমা নাসুমনের দিকে, বলল, তুমি আবার ভয় পেও না, অং আলী গুরুতর আহত নয়, নিশ্চয় শুনেছ সে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ ভাইয়া, এবারও আব্বাকে আপনি উদ্ধার করলেন, সে সাথে অংকেও। শেষের কথাগুলো কান্নায় বুঝে গেল ফাতিমার। লিসা ফাতিমাকে কাছে টেনে নিয়ে তার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আহমাদ মুসাকে উদ্দেশ্য করে, সরি, আগের প্রশ্ন করেছি, সারা রাত আপনি কোথায় ছিলেন? ইস্ট পার্কের সামনে ঝাউ গাছগুলোর আড়ালে গাড়ি রেখে গাড়িতে ঘুমিয়েছি সারা রাত, বলে আহমাদ মুসা উঠে দাঁড়ালো এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, 2 মিনিট প্লিজ, আমি কাপড় ছেড়ে আসছি। আহমাদ মুসা দুপ্রস্ত কাপড় নিয়ে টয়লেটে ঢুকে গেল। ওভান্ডোর মা ওভান্ডোর স্ত্রীকে লক্ষ্য করে বলল, বৌমা, তুমি গিয়ে বাচ্চার জন্য নাস্তা আর চা দিতে বলে এসো, বাচ্চা রাতে নিশ্চয়ই কিছু খায়নি। ওভান্ডোর স্ত্রী জ্যাকুলিন চলে গেল। ঠিক 2 মিনিট পর আহমাদ মুসা নতুন কাপড় পরে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। বসল আহমাদ মুসা তার সোফায়। এ সময় ওভান্ডোর স্ত্রী জ্যাকুলিন নাস্তার ট্রলি ঠেলে নিয়ে এসে পৌঁছল। লিসা তাড়াতাড়ি ট্রলি থেকে আহমাদ মুসার সামনে নাস্তা সাজাতে সাজাতে বলল, এগুলো কিন্তু আপনার রাতের খানা, নাস্তার সময় আবার আমাদের সাথে নাস্তা করতে হবে। আহমাদ মুসা হাসল, বলল, যা ক্ষুধা লেগেছে তাতে 2বার কেন, 3বারও নাস্তা করতে পারবো। সবাই হেসে উঠল। আহমাদ মুসা ফলের ঝুড়ি থেকে 2টো আঙ্গুর তুলে নিয়ে পাশে বসা ওভান্ডোর দাদির মুখোমুখি হয়ে বলল, দাদি হা করুন, 2টো আঙ্গুর খেয়ে শুরু করে দিন, আমি শেষ করব। ওভান্ডোর দাদি খুশিতে হা করল। আহমাদ মুসা 2টো আঙ্গুর পুরে দিল তার মুখে। ওভান্ডোর দাদি আঙ্গুর চিবোতে চিবোতে বলল, ওভান্ডো, দেখলি, তোর চেয়ে এ ভাই আমাকে বেশি ভালোবাসে, তুই খাবার সময় আমার কথা কখনো মনে করিস? হাসলো ওভান্ডো, বলল, ঠিক আছে, উনি তোমার নাম্বার 1 নাতি হলে আমি 2 নম্বর নাতি হতে রাজি আছি। ওভান্ডো থামতে লিসা বলে উঠল, দাদি, আমি কিন্তু 1 নম্বর নাতনি। বলে লিসা তাকালো ফাতিমার দিকে, বলল, না, তুমি আমার 1 নম্বর আসন কেড়ে নেবার মত্ত বাড়ছ। হাসল ফাতিমা। সবাই হেসে উঠল। আহমাদ মুসা তখন খেতে শুরু করেছে। লিসা বলে উঠল আহমাদ মুসাকে লক্ষ্য করে, এবার তাহলে আমার প্রশ্ন শুরু করতে পারি? আহমাদ মুসা কিছু বলার আগে ওভান্ডোর মা বলে উঠল, লিসা, তোর পুলিশ ইজেরা এখন থাক, আমি বাচ্চার সাথে একটু কথা বলি। তারপর ওভান্ডোর মা চাইল আহমাদ মুসার দিকে, বলল, তুমি সত্যি ইস্ট পার্কে গাড়িতে শুয়েছিলে বাছা? জি হ্যাঁ। কিন্তু ঘটনা কি বাছা? আহমাদ মুসা হাসল, বলছি আম্মা, তার আগে ওভান্ডোর কাছ থেকে একটা বিষয় জেনে নেই। ওভান্ডোর দিকে তাকিয়ে আহমাদ মুসা বলল, ওভান্ডো, গেটের ঘটনার পর পুলিশ তোমাদের ডেকেছিল? হ্যাঁ, ডেকেছিল। কেন ডেকেছিল? জিজ্ঞেস করেছিল গাড়ি ও গাড়ির লোকদের আমরা চিনি কিনা। আমি বলেছিলাম চিনি না। তারপর জিজ্ঞেস করেছিল বাড়িতে কোনো সময় ডাকাতি হয়েছে কিনা। আমি বলেছি না, হয়নি। এরপর জিজ্ঞেস করেছিল ওরা গেটে ধাক্কাধাক্কি করেছিল কিনা। আমি না সূচক জবাব দেই। আমাকে আর কিছু বলেনি ওরা, বলল ওভান্ডো। ঘটনা কিভাবে ঘটল, কে ওদের হত্যা করলো, এ সম্বন্ধে কিছু আলোচনা করেছে ওরা? আহমাদ মুসা বলল, ওদের আলোচনায় শুনলাম গোলাগুলি শুনে পুলিশরা যখন গেটের দিকে ছুটে আসছিল তখন ওদের দুজন নাকি একটা আলো নেভানো গাড়িকে পশ্চিম দিকে ছুটে যেতে দেখেছে। পুলিশের কথা শুনে মনে হলো তিলক লাজপত পালের সংগঠন ও অন্য কোনো সংগঠনের মধ্যেকার পারস্পরিক বৈরিতার ফলে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিলক লাজপত পাল স্বয়ং নিহত হয়েছে এই ঘটনায়, বলল ওভান্ডো। তিলক লাজপত পাল নিহত হওয়ার কথা শুনে চমকে উঠল আহমাদ মুসা, বলল দ্রুত কণ্ঠে, তিলক লাজপত পাল নিহত হয়েছে?
তাহলে ওই গেরুয়া ইউনিফর্ম পরা লোকটি কি তিলক লাজপত পাল ছিল? বলে নাস্তার প্লেট থেকে হাত তুলে সোজা হয়ে বসল আহমদ মুসা। বলতে লাগলো, যদি তা ঘটে থাকে, ওই লোকটি যদি তিলক লাজপত পাল হয়ে থাকে, তাহলে বড় একটা ঘটনা ঘটেছে। লাজপত পালকে ওভান্ডরা কেউ চেনে না, কিন্তু লাজপত পাল সম্পর্কে আহমদ মুসার কথা সকলের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। বলল লিসা, গেরুয়া ইউনিফর্মধারীকে দেখলেন কি করে? সে খুন হয়েছে জানলেন কি করে? হাসল আহমদ মুসা, বলল, রাতের সব ঘটনা। সব শেষে বলল, পুলিশ এসে পড়ায় আমি আর ভেতরে ঢুকিনি। ভেবেছিলাম ইস্ট পার্কের ওখানে কিছুটা অপেক্ষা করে পুলিশ চলে গেলে ভেতরে ঢুকব, কিন্তু ঘুমিয়ে পড়ায় তা আর হয়নি। থামল আহমদ মুসা। আহমদ মুসার কাহিনী সবাই শুনল। আহমদ মুসা থামলেও কেউ কোনো কথা বলল না। আতঙ্ক ও উদ্বেগের ছায়া সকলের চোখে মুখে। ওভান্ডর মা উঠল তার সোফা থেকে, ধীরে ধীরে গিয়ে আহমদ মুসার পেছনে দাঁড়ালো। ডান হাত দিয়ে আহমদ মুসার মাথায় স্পর্শ করে বলল, বাবা, তোমাকে কি বলে আশীর্বাদ করব তার ভাষা আমার জানা নেই। ভাবতে আতঙ্ক বোধ হচ্ছে, তুমি ঠিক সময়ে গেটে না পৌঁছলে কিংবা ওদেরকে ওইভাবে শেষ করতে না পারলে ওরা ভেতরে প্রবেশ করত, তাহলে কি ঘটত? তুমি তৃতীয়বারের মতো আমাদের পরিবারকে সর্বনাশ থেকে বাঁচালে বাবা। গম্ভীর হলো আহমদ মুসা, বলল, আল্লাহর ইচ্ছায় সব হয়েছে, আমি নিমিত্ত মাত্র। গুলি করতে আমার সেকেন্ড পরিমাণ বিলম্ব হলে তিলক লাজপতের গুলিতে আমার দেহ ঝাঁঝরা হয়ে যেত। অন্যদিকে তিলক লাজপত পালের গুলি করতে সেকেন্ড পরিমাণ দেরি হয় আমার গুলিতে তার দেহই শুধু ঝাঁঝরা হয়নি, তাদের সবাইকেই মরতে হয়েছে। জীবন মৃত্যু নির্ধারিত হয়েছে সেকেন্ডের ব্যবধানে। এই ব্যবধান সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছাই। আর বলো না বাছা, বুক কাঁপছে আমার। 1 সেকেন্ড আগে যদি সে গুলি ছুটত, তাহলে তোমার কি হতো বাছা? এসব কি শুরু হলো? ভারে শোনালো ওভান্ডর মায়ের কণ্ঠ। ওভান্ডর মা ফিরে এলো আসনে। জীবন মৃত্যুর এ খেলায় আপনি নেমেছেন পরের জন্যে, আপনার খারাপ লাগে না? বলল লিসা। পরের জন্যে কোথায়? আমরা সকলে এক আদমের সন্তান না? আর কে কার জন্যে কি করবে এটা আল্লাহ নির্ধারণ করে দেন। আমি তো কোনোদিন ইচ্ছা করিনি সুরিনামে আসব, কিন্তু এসে গেছি। আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। আমি যা করছি আল্লাহরই কাজ করছি, আল্লাহর জন্যই করছি, বলল আহমদ মুসা। কিছু বলতে যাচ্ছিল লিসা, টেলিফোন বেজে উঠল। ধরল টেলিফোন ওভান্ড। ওভান্ড ওপার থেকে কথা শুনে বলে উঠল, স্যার, আপনি ওর সাথেই কথা বলুন। বলে টেলিফোন আহমদ মুসার হাতে তুলে দিতে দিতে বলল, সাবেক প্রধানমন্ত্রী স্যারের টেলিফোন। আহমদ মুসা টেলিফোন ধরল।